শুনছেন এক মুখ বহু চরিত্র। আজ শুনবেন তৃতীয় পর্ব। রচিতা দত্ত, সময় যাত্রা, লেখক আয়ুষ চ্যাটার্জি। রাত তখন প্রায় 1টা। কলকাতার নীরব অলিগলি ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্পণ এখনো জেগে। তার ঘর ভর্তি বই, দেওয়ালে ঘড়ির ছবি, আর টেবিলের উপর এক অদ্ভুত যন্ত্র। সে নিজেই বানিয়েছে, নাম দিয়েছে কালচক্র। তার বিশ্বাস, সময় শুধু একটানা এগিয়ে চলে না, ইচ্ছে করলেই মানুষ ফিরতে পারে অতীতে, অথবা উকি দিতে পারে ভবিষ্যতে। সবাই হাসে, বলে বিজ্ঞান না স্বপ্ন। কিন্তু আজ রাতটা ছিল ভিন্ন। হঠাৎ যন্ত্রটা ঝাঁকি খেতে লাগলো। কাঁপতে কাঁপতে ঘরের বাতি নিভে গেল। চোখের পলকে অর্পণ হারিয়ে গেল অন্য এক জগতে। 1857 সাল, কলকাতা। চারপাশে ঘোড়ার গাড়ি, ব্রিটিশ সৈন্যদের হাঁটা চলা, মানুষজনের চোখে আতঙ্ক। অর্পণ বুঝতে পারল সে সত্যি সময় পেরিয়ে এসেছে। হেঁটে হেঁটে পৌঁছলো কলেজ স্ট্রিট। কিন্তু কোনো বইয়ের দোকান নেই, কেবল কয়েকটি কাঠের দোকান ঝুপড়ি। সেখানে এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, বাবু, আপনি করেন কি? অর্পণ চুপ। সে জানে এই সময় তার পরিচয় বোঝানো অসম্ভব। হঠাৎ একটা শব্দ, টানটা ফিরে এলো। অর্পণ আবার ফিরে এলো নিজের ঘরে। ঘড়িতে তখন 1:03। কেবল 3 মিনিট গেলেও মনে হচ্ছিল সে যেন কয়েক ঘন্টা সময় পার করে এসেছে। পরদিন সকালে খবরে একটা ছোট্ট খবর। কলেজ স্ট্রিটে মাটির নিচে খনন কাজে পাওয়া গেল একটি পুরনো দিনের নোটবুক, যেখানে লেখা, আমি ভবিষ্যতের মানুষ, 2025 সাল থেকে এসেছি। নোটবুকের নিচে লেখা ছিল, অর্পণ ভট্টাচার্য। সময় চলে যায়, কিন্তু যারা সময়ে হাঁটে ইতিহাসে থেকে যায়। শবরী দাস, তুহিন কুমার চন্দ্রের অনুগল্প দুধ। 7 বছরের মিঠি এখন রোজ দুধ খেয়ে নেয়, কোনো বায়না করে না। মা ভীষণ খুশি হয়ে মিঠিকে একটা টেডি বিয়ার কিনে দিয়েছিল। দিন কয়েক না যেতেই টেডি গেল হারিয়ে। মিঠির কোনো তাপ উত্তাপ নেই সেজন্য। আগে মিঠি দুধ খেয়ে নে মা, দুধ খেয়ে নেবা বলে মা অস্থির হয়ে যেত, কিছুতেই মিঠি দুধ খেতে চাইতো না। এখন ভোরবেলায় পড়তে বসার আগে মিঠি মাকে তাড়া দিয়ে দুধের গ্লাস তার টেবিলে এনে রাখে। মা অবাক হয়ে যায় এই পরিবর্তনে। আজ রবিবার। মিঠি আজও মাকে তাড়া দিয়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে সোজা নেমে এলো রাস্তার পাশের বস্তিতে। মায়ের সন্দেহ হয়েছিল আগেই। মাও মিঠির পিছু পিছু চুপচাপ হাঁটতে লাগলো। একটা ভাঙাচোরা ছোট্ট নিচু মতন ঘর, চারপাশে পিচবোর্ড আর সিমেন্টের বস্তা দিয়ে কোনোভাবে ঢাকা দেওয়া আছে। প্রচণ্ড দুর্গন্ধ চারিদিকে। মা সহ্য করতে না পেরে মিঠিকে বেশ জোরে ডাকলো। সিমেন্টের পর্দা সরিয়ে মাকে দেখেই মিঠি ভ্যাঁ করে কেঁদে ফেলল। মা খুব কষ্ট পেলেও তাকে বলল, তুমি এখানে কেন মিঠি? দুধের গ্লাসটা মাটিতে রেখে মাকে জড়িয়ে ধরে বলল, একবার দেখে যাও মা। মা কোনো রকমের শাড়ির আঁচল নাকে চাপা দিয়ে উকি মেরে দেখল মিঠির টেডি একপাশে রাখা, আর একটা মিঠির বয়সী মেয়ে কয়েক মাসের বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মিঠি বলল, জানো মা, ওই বনুটাকে জন্ম দিয়েই ওদের মা মারা গেছে।
ওই ছোট বাচ্চাটা দুধ পাবে কোথা থেকে? মা, তুমি যে দুধটা খেতে দাও, আমি সেই দুধ ছোট্ট বনুটাকে রোজ দিই। মা, ও মা, তুমি কি রাগ করেছো আমার ওপরে? মা চোখের জল মুছতে মুছতে মিঠিকে দুহাত দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি খুব খুশি হয়েছি। কাল থেকে বড় গ্লাসে দুধ দেব, আর একটু সকাল সকাল ওদের দিয়ে যেও। ভাঙা ঘরের ভেতর থেকে সেই ছোট্ট বাচ্চাটার প্রাণ খোলা হাসির শব্দে সারাটা বস্তি যেন আনন্দে দুলে উঠল। প্রকৃতি পাত্র গল্পের নাম তীর্থঙ্করের শখ, লেখক পার্থপ্রতিম দাস। গাছ ভারী ভালোবাসেন তীর্থঙ্কর সেনাপতি। তিনি ইতিহাসের অধ্যাপক ছিলেন। অবসর নিয়েছে 3 বছর 3 মাস আগে। গাছের নেশা ধরেছিল 20 বছর আগে। মাঝের 15 বছর মূলত এক জোয়ান মালির ওপর ভরসা রেখেছিলেন। সে ভরসার দাম রেখেছে অতি যত্নে একখানা আস্ত বাহারি বাগান সে বানিয়ে ফেলেছে। মালির নাম ব্রহ্মেশ্বর, দাঁত কপাটি ফেলে দেওয়া নাম। প্রযত্নে তার ঠাকুরদা, যিনি শেষ বয়সে সন্ন্যাসের স্বাদ নিয়েছিলেন। ব্রহ্ম, দেখ তো আম গাছটায় বোল এলো। ব্রহ্ম মালিকের প্রশ্নে অসম্মতি জানিয়ে ঘাড় দুপাশে নাড়ল। 12 বছর হতে চলল, গাছটা ফল দেয় না, বোলও আসে না। এমনও হয়? তীর্থঙ্কর মুষড়ে পড়েন। আম খাবেন বলে যে তিনি আম গাছ লাগিয়েছেন তা নয়, আমের প্রতি তার তেমন মোহ নেই। গাছে শত শত আম ঝুলছে, এই দৃশ্য দেখতে তার ভালো লাগে। ব্রহ্ম গোলাপ গাছে মন দেয়। আম গাছ করুণ চোখে তাকিয়ে থাকে। কয়েকটা শুকনো পাতা ঝরে যায় তীরে বাতাসে। তীর্থঙ্কর শূন্য দৃষ্টি ফেলে। গোলাপ বাগানে রঙের বিস্ফোরণ, কিন্তু সে রঙের আতিশয্য তার মনে দাগ কাটে না। মনের মধ্যে বাজতে থাকে, আম গাছটায় বোল এলো না এবারেও। 2 দিন পরেই সেমিনার, শেষ মুহূর্তের নোটস নিচ্ছিলেন তীর্থঙ্কর। হঠাৎ যেন বাইরের আলো নিভে এলো। ঘরে আচমকা অন্ধকার নেমে এসেছে। এই তো রোদ ছিল। ভাবতে ভাবতেই দমকা হাওয়া। ব্রহ্ম দৌড়ে এসে বলল, দাদা ঝড় উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে সব লণ্ডভণ্ড। বলতে বলতেই মূল দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ব্রহ্মের আর্ত চিৎকার। তার 3টে আঙুল দরজায় চেপটে গেছে, রক্তারক্তি। গাধা গাধা, বিশ্ব গাধা! বিড়বিড় করতে করতে তীর্থ ছুটল ফার্স্ট এইডের বাক্স আনতে। ঠিক তখনই কানে এলো গুরুগম্ভীর আওয়াজ। সারা বাড়িটা যেন কেঁপে উঠল সেই অভিঘাতে। ফার্স্ট এইডের বাক্স ফেলে আবার তিনি ছুটলেন বারান্দায়। দেখলেন ঝড়ের দাপটে ডালপালা সমেত আম গাছটা সমূলে উপড়ে এসে পড়েছে উঠোনে, অনেকটা তার বাড়ির উপরেই। হতবাক হয়ে গেলেন তিনি। বিমূঢ় ব্রহ্মেশ্বর, তার হাত দিয়ে তখনও রক্ত চুইয়ে পড়ছে। কয়েক মুহূর্ত বাদে ধীর পায়ে এগিয়ে গেলেন তীর্থঙ্কর। দৃষ্টিতে যন্ত্রণাবিদ্ধ বিস্ময়। ভূপতিত গাছের যে ডালটা ঠিক তার পায়ের কাছে শুয়ে আছে, তার একবারে প্রান্তে মাথা তুলেছে একটা ছোট্ট হলুদ রঙের বোল। আমি সেই দিন হব শান্ত। সমরেশ বসু। গল্প পড়ছি অনুপমা দত্ত।
এদিকে 8, ওদিকে 4, 12টি বছর পূর্ণ হলো। সমুদ্র এখনো তেমনই আছে, তেমনই সীমাহীন, অতলান্ত ফেনিলচ্ছল। পায়ের কাছে ঢেউ আছড়ে পড়ছে, আমিও তেমনি আছি। কেবল করবীর মৃতদেহটার একটু দূরের কাঁটা মনসার ঝোপের কাছে বালিতে চাপা নেই, পুলিশ তুলে নিয়ে গিয়েছে। 12 বছর আগে আমার প্রেমিকা আমাকে ছেড়ে অবনীকে বিয়ে করলো। অবনীর চরিত্র আমার জানা ছিল। শুরু করেছিলাম করবীর বিরুদ্ধে তার মনে অবিশ্বাস আর সন্দেহের বিষ ঢোকাবার। সার্থক হয়েছিলাম। তার জন্য কোনো প্রমাণ রাখিনি, কিন্তু বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল 4 বছর ধরে। তারপর অবনী করবীকে নিয়ে এলো পুরীতে 8 বছর আগে। আমি ছায়ার মতো লেগেছিলাম। কালজ্যোৎস্না রাত্রে একটা ভাঙা বাড়িতে অবনী করবীকে গলা টিপে মেরেছিল। কাছেই কাঁটা মনসার ঝোপের কাছে বালি চাপা দিয়েছিল। তারপর ক্লান্ত হয়ে সমুদ্রের ধারে গিয়ে বসেছিল, এখন যেখানে আমি বসে আছি। পিছন থেকে আমি ডেকে বলেছিলাম, অবনী বাবু, করবীকে খুন করলেন, এবার আপনার পালা। সাইলেন্সার লাগানো রিভলভারটা দিয়ে তাকে গুলি করে মেরেছিলাম। তারপর সমুদ্রের দিকে নেমে জলে পা ডুবিয়ে অনেকক্ষণ হেঁটে গিয়েছিলাম, যাতে আমার পায়ের চিহ্ন অনুসরণ না করা যায়। সেই রাত্রেই পুরী ছেড়ে চলে গিয়েছিলাম। প্রিয়তোষ বাবু, পিছন থেকে নিজের নামটা শুনে চমকে ফিরে তাকালাম। একটা ছায়া মূর্তি, চিনতে পারলাম না। সে বলল, 8 বছর বাদে আবার সেই জায়গায় ফিরে এলেন। আমি থতমত খেয়ে বললাম, তার মানে? ছায়ামূর্তি বলল, মানে আপনারই ভুল। অবনী বাবুকে মারার জন্য রিভলভারটা পকেট থেকে বের করেছিলেন, তখন আপনার পকেট থেকে একটা চিরকুট পড়ে গিয়েছিল, খেয়াল করেননি। তাতে লেখা ছিল, করবী, আমি সেই দিন হব শান্ত। অবশ্যই চিরকুটের হাতের ছাপও যে আপনার, কিংবা এ ব্যাপারে আপনি জড়িত থাকতে পারেন, ওসব আবিষ্কার করতে আমার অনেক সময় আর কাঠখড় পোড়াতে হয়েছে। আসুন এবার যাওয়া যাক। আমি নিঃশ্বাস বন্ধ করে ছায়ামূর্তির দিকে চেয়ে রইলাম। সুতপা অধিকারী। গল্পের নাম রং নাম্বার। লেখক প্রেমেন্দ্র মিত্র। একবার, দুবার, 3 বার। বিরক্ত না হয়ে পারা যায় বলুন? তবু মহিলা বলেই গলার স্বরটা খুব রুক্ষ না হতে দিয়ে বললাম, আপনাকে কতবার বলবো এটা রং নাম্বার? যান্ত্রিক গণ্ডগোলের জন্য আমার স্বরটা ও প্রান্তে ঠিকমতো বোধহয় পৌঁছাচ্ছে না। মহিলা একটু যেন ক্ষুব্ধ বিস্ময়ের সঙ্গে বললেন, কি বললেন? রং নাম্বার? হ্যাঁ, রং নাম্বার তো বটেই। তবু ধৈর্য ধরে বললাম, আপনি কত নম্বর চাইছেন বলুন তো? মহিলা নম্বরটা জানালেন। না, এটা সেই অন্য নম্বর। তখন বেশ জোর দিয়েই বললাম, আপনি 199 দিয়ে চেষ্টা করে দেখুন। বলেই ফোনটা সশব্দে নামিয়ে দিলাম। কিন্তু তবু নিষ্কৃতি নেই। 3 মিনিট যেতে না যেতেই আবার ফোন বাজলো। ভেবেছিলাম এবার ফোনটা ধরবো না, কিন্তু সত্যি আমার নিজের এবং দরকারে কলও তো হতে পারে। রিসিভারটা তাই গিয়ে তুললাম, কিন্তু সাড়া দিলাম না প্রথমে। হ্যালো হ্যালো, শুনছো? ও প্রান্ত থেকে সেই মহিলার কণ্ঠই শোনা গেল, এবার অত্যন্ত কাতর। আমি সুমিতা বলছি, বুঝতে পারছো না তুমি? পারছি। গম্ভীর স্বরে কথাটা যেন আপনা থেকেই বেরিয়ে এলো। তুমি তুমি বলছো? উত্তেজিত
উচ্ছ্বসিত হয়ে উঠল ও প্রান্তের কণ্ঠ। জানো, তোমায় এর আগে চারবার ফোন করবার চেষ্টা করেছি, প্রত্যেকবারই রং নাম্বার বলছে। এবারেও তাই। বলতে গিয়ে থামলাম। মহিলা তখনও ব্যাকুলভাবে বলে যাচ্ছেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বিশ্বাস করো, প্রাণ থেকে ক্ষমা চাইছি। আমি নীরব। কথা বলছো না কেন? আকুল হয়ে উঠল ও প্রান্তেশ্বর। আমি তো স্বীকার করছি, আমার অপরাধ। তুমি কালকে চিঠিতে আজকের মধ্যে ফিরে যেতে লিখেছিলে। আজ সন্ধ্যার পর গেলে আর তোমার দেখা পাবো না বললে। কালকেই ফোন করা আমার উচিত ছিল, কিন্তু করা হয়নি, সেইটাই আমার অপরাধ। সত্যি করে বলছি, আমারই ভুল, আমি বুঝতে পেরেছি। ফিরে যাচ্ছি আজ এক্ষুনি। যাবার আগে শুধু তোমায় একবার জানিয়ে দিলাম। আমায় ক্ষমা করেছো তো? একটিবার শুধু বলো, আমায় ক্ষমা করেছো? করেছি। গলার অস্পষ্ট স্বরটায় নিজেই যেন চমকে গেলাম। করেছো? ও প্রান্তে একটা উৎফুল্ল আনন্দধ্বনির সঙ্গে ফোনটা নামাবার শব্দ। ফোনটা নামিয়ে আমাকেও খানিক স্তব্ধ হয়ে থাকতে হলো। এ কি করলাম? কে এই সুমিতা? কে সেই রং নাম্বারের অজানা ভাগ্যবান পুরুষ? নিজের ভুল স্বীকার করে সুমিতা যার কাছে ব্যাকুলভাবে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে তাকে কি সত্যি পাবে সুমিতা? একটা মিথ্যে দিয়ে তাদের এই মিলন ঘটাবার হেতু হয়ে ভালো করলাম নাকি মন্দ? গল্প ফরেন মানি, লিখেছেন বনফুল। গোবর্ধন ভালো ছেলে, প্রমথ তার বন্ধু। প্রমথর কপালটা একটু ভালো, খুঁটির জোর আছে। চাকরি পেয়েছে একটা, গোবর্ধন পায়নি। গোবর্ধনের আরও মুশকিল, সে বিবাহিত, বউটি সুন্দরী, স্বামীর কাছে নানা রকম জিনিস চায়। একদিন গোবর্ধন এসে প্রমথকে বলল, আজ ভাই বউয়ের সামান্য একটা আবদার মেটাতে পারলাম না। সে আজ বললে, অনেকদিন চিংড়ি মাছ খাইনি, আজ চিংড়ি মাছ কিনে এনো। যোগেনের কাছ থেকে 10 টাকা ধার করে বাজারে গেলাম, চিংড়ি মাছ পেলাম না। শুনলাম সব চিংড়ি বিদেশে চলে যাচ্ছে ফরেন মানি আর্ন করতে। এদেশের সব ভালো জিনিসই বিদেশে গিয়ে ফরেন মানি আর্ন করছে। ভালো কাপড়, ভালো চাল, ভালো ভালো ফল, সব আজ বিদেশের বাজারে। আমাদের খনিগুলো তো খালি হয়ে গেল, এমনকি বড় বড় ব্যাংক পর্যন্ত চালান হচ্ছে। এদেশের ভালো ভালো ছেলেমেয়েরাও বিদেশে গিয়ে ফরেন মানি রোজগার করছে। কিছু ছোট পোনা মাছ কিনে এনে বউকে ফরেন মানি রহস্য বোঝালাম। বউ বললে, অত ছোট মাছ আমি খেতে পারি না, গলায় কাঁটা বেঁধে। কি মুশকিল বলতো। এরপর মাসখানেক পরে গোবর্ধন হন্তদন্ত হয়ে প্রমথর কাছে এলো একদিন। চুল উস্কো খুস্কো, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। কিরে, কি হলো? আজ বাড়ি ফিরে দেখি বউ নেই। এই চিঠিখানা লিখে রেখে গেছে। চিঠিতে লেখা আছে, আমিও ফরেন মানি আর্ন করতে চললাম। কি করি বলতো? থানায় যাব? তোর মেসোর সঙ্গে হোম মিনিস্টারের আলাপ আছে, তুই একটু চেষ্টা করে দেখবি। প্রমথ নির্বাক হয়ে রইল। পণ রুম্পা বেরা। গল্প পাঠ করছি রূপা সাহু। লীলাবতী চেয়ারটা টেনে বসতে বসতে বললেন, আরে কোথায় গেলে ইমনের মা? এদিকে এসো শিগগিরি, একটা ভালো খবর আছে। সবিতা হাতের কাজটা রেখে লীলাবতীর সামনে গিয়ে দাঁড়ালেন। লীলাবতী সবিতার হাত দুটো ধরে বললেন, ইমনের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি গো। আমার দাদার ছেলে আইটিতে জব করে। দাদা
ওই আমাকে একটা ভালো মেয়ে খুঁজে দিতে বলল। ইমনকে তো আমি সেই ছোটবেলা থেকেই দেখছি, তাই ভাবলাম ইমনের কথাই বলি। আমার কথায় দাদা না করতে পারবি না। সবিতা কি বলবেন ভেবে একটু ইতস্তত করছেন। লীলাবতী যে অভিজাত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সেটা পাড়ার প্রত্যেকেই জানে। হ্যাঁ না দ্বন্দ্বের মাঝে পড়লেন। ইন্দ্রনাথ বললেন, বৌদি, এখন ইমনের বিয়ে দেব না, আগে ইমন নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় ভাববো। লীলাবতী অবাক চোখে বললেন, বয়সটা তো খুব একটা কম হলো না, তা এখন বিয়ে না দিলে উপযুক্ত পাত্র পাবে না তো। আর বিয়ের পরেও পড়তে পারবে যত খুশি, যেমন চাকরির পরীক্ষা দিচ্ছে দেবে, আর কোনো অসুবিধেই হবে না। সবিতা ইন্দ্রনাথের দিকে তাকালেন একটা প্রত্যাশার চোখে। ইন্দ্রনাথ বললেন, ইমন নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে আমরা দেব না। বাবা হিসাবে এতটুকু যে আমাকে করতেই হবে। লীলাবতী একটু মুখ বেঁকিয়ে চলে গেলেন। সবিতা ইন্দ্রনাথের কাছে এসে বললেন, আচ্ছা, সম্বন্ধটা হাতছাড়া করা কি আমাদের উচিত হলো? ইমন যদি বিয়ের পরে পড়তে পারে তবে। ইন্দ্রনাথ বললেন, ওই তো লীলাবতী বৌদির ছেলে, ইমনের চেয়ে 2 বছরের বড়। কই, তার তো বিয়ে হয়নি এখনো। কারণ বৌদি জানে আগে ছেলে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। আর ইমন মেয়ে বলেই কেন বিয়ে দিয়ে সেই দ্বন্দ্বের মধ্যে ফেলবো ইমনকে? আদৌ পড়ার সুযোগ পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে তো। বাবা হয়ে আমি নিজে আমার মেয়েকে সেই সুযোগ দেব, এটা আমার পণ নিজের কাছে। টট স্কুল অফ ড্রামায় আজ আপনারা শুনলেন টাইমস অফ থিয়েটারের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় একক গল্পপাঠ। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত। অভিনয় রচিতা দত্ত, শবরী দাস, প্রকৃতি পাত্র, অনুপমা দত্ত, সুতপা অধিকারী, সৌমেন বসু, রূপা সাহু। স্টুডিও কানে কানে। সঙ্গীত ও আবহ পরিকল্পনা সমর দত্ত। প্রযোজক প্রসেনজিৎ ঘোষ। প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা। প্রযোজনা টট স্কুল অফ ড্রামা।